একখান ইঞ্জিনিয়ার পাত্র পাইছি রে মা, সুখে থাকবি তুই, তোর মাও রাজি। শুক্রবারে বাড়িতে আয়, ওরা দেখবার চায় তোরে। তুই কইলে আমি যামনে, আমার সাথে আসিস। তরুর আত্মা কেঁপে ওঠে। একবার তরুর বয়স যখন 14 বছর, সেবার একবার এই লোককে সে ভুলিয়ে বালিয়ে বাড়ি নিয়ে গিয়ে অর্ধেক বিয়ে দিয়েই ফেলেছিল। জুয়া খেলে ও হটে যাবার পর অনেক টাকা ঋণ হয়ে গিয়েছিল। এরপর এক বয়স্ক লোকের কাছে তরুকে বিয়ে দেবার বদলে সেই টাকা শোধ করতে তার সেই আয়োজন। বুড়ো পাত্র অনেক টাকা দিয়ে 14 বছরের তরুকে বউ হিসেবে কিনতে চায়। তরু হাতে পায়ে ধরে কেঁদেছিল। বাবার মাতাল বাপ শোনেনি, ওর মাকে ওর সামনে মেরে নাক মুখ দিয়ে রক্ত বের করে দিল। সেদিন জয় গিয়ে একটা হাঙ্গামা করে তরুকে নিয়ে এসেছিল। আর কোনোদিনও তরুকে নিয়ে যাবার সাহস পায়নি ওই লোক। আজ আবার কল করেছে। তরু বড় হয়েছে এখন, তবু সেই আতঙ্ক মস্তিষ্কে সংরক্ষিত হয়ে আছে এখনো। চটফটিয়ে উঠে দাঁড়ায় সে, এদিক ওদিক পায়চারি করে। এ বাড়িতে তার ভরসার স্থল, যাকে নাকি সে আজকাল ঘৃণা করে বসেছে, সত্যি কিনা বোঝা যায়নি কখনো। হামজাকে বললে জেলে দেবে না, অন্য পদক্ষেপ। তবু তার কোনো দাবি কখনো হামজার কাছে করার অভ্যাস নেই। ঘৃণ্য লোকটার কাছে ছুটে যেতে হলো। আর কেউ নেই তরুর, কেউ না। ওই পুরুষটার আছে, তরুর দেবতা সে, তরুর অদ্ভুত রক্ষক। জয় তখন খাচ্ছে, টেবিলের উপর প্লেট রেখে পাশে দাঁড়িয়ে গপাগপ গিলছে। কোথাও বেরোবে, জয়ের সামনে আজকাল সে যায় না। বুকের ব্যথা সহ্য হয় না, লোকটাকে দেখলে চিৎকার করে কান্না ছুটে আসে। যাকে তরু বিসর্জন দেবার নাম করে দিব্যি ফেলেছিল, সেই কিশোরী বয়সেই তাকে সরানো যায় না, বড়জোর সান্ত্বনা দেওয়া যায় মিথ্যা ঘৃণার আড়ালে। তরু চোখ টলমল হয়ে উঠেছিল, কেন জানা নেই। দৌড়ে গিয়ে কাঁপতে কাঁপতে জয়ের হাতে ফোন ধরিয়ে দেয়। অস্থির হয়ে চেয়ে থাকে। জয়কে কিছু বলতে হলো না, সে যেন সব জানে। ফোন কানে নিয়ে বকে উঠল, খালি রাত জেগে জন্মালে বাবা হওয়া যায় না চাচা। ওরকম তো কার্তিক মাসে কুতারও বাচ্চা জন্মায়, তাই বলে কি বাপে ঠিক না থাকে ওদের? এতগুলো দিন যখন খাওয়া পড়া সহ যাবতীয় ভরণ পোষণ দিয়ে মানুষ যখন করতে পেরেছি আমরা, ওর বিয়েও পাল্টা দিয়ে দেব। আর আপনিও জানেন, আমি বিয়ে দিলে কোনো ছোটখাটো রাজার ঘরে যাবে তরু। নিজের বিজনেস হিসেবে ব্যবহার করতে চান মেয়েকে? ভালো তো, তবে তা মনেই চেপে রাখুন। বারবার সে কথা কানে এলে কবে মাথার পকেটে নড়ে চড়ে ওঠে, দেখা যাবে বংশ নির্বংশ করে আসবো। বাপ লোকটা কল কেটে দিয়েছিল ভয়ে। ভীষণ ভয় পায় জয়কে, কিন্তু আজ সকালে তার মা কল দিয়ে কান্নাকাটি করেছে। তরু জানে মা এটা নিজে থেকে করছে না, ওই লোক মারধর করেছে, খুব বাধ্য করেছে মাকে দিয়ে এসব বলাতে। জয় নেই, তরু কার কাছে যাবে? সে তো কারো কাছে দুঃখ প্রকাশ করতে শেখেনি। যার কাছে তার দুঃখ সঁপে এসেছে তাকে তো মুখ ফুটে বলতেই হয়নি কখনো। মুখ চোখ দেখলে অন্তর্যামীর মতো সব বুঝে যেত। অনেকক্ষণ বসে রইল জয়ের কবুতরগুলোর সাথে। জয়কে বিসর্জন দেবার পর থেকে যখনই বুকে যন্ত্রণা উঠেছে, সে এসে জয়ের কবুতরগুলোর কাছে কষ্ট বলেছে। অবলা প্রাণীরা বোঝে কিনা কে জানে, তবু বলে তরু। তরুর ইচ্ছে করলো দৌড়ে জয়ের কাছে যাবে, কোষে চেপে ধরবে জয়কে, জড়িয়ে ধরে চেঁচিয়ে কাঁদবে অনেকক্ষণ, তারপর বলবে, আমি আপনাকে পেলাম না, সে ঠিক আছে, কিন্তু অন্য কাউকে গ্রহণ করতে পারবো না। আমি কিন্তু মরে যাব জয় ভাইয়া, সত্যি বলছি। আপনার আমাকে আপনি ছাড়া অন্য কারো হতে বাধ্য করলেই আমি মরে যাব বলে দিলাম। ছোটবেলা থেকে যার সমস্ত কাজকাম করতে করতে নিজের দেহ মন সবখানে শুধু একজনকে জায়গা দিয়ে দিয়ে এত বড় হয়েছে, হোক সে না হলো আমার, তবু সেই ছাড়া আর কারো হবার নয়। বুঝেছেন আপনি? বুঝেছেন? কথাগুলো ভাবতে ভাবতে কখন যেন হু হু করে কেঁদে ফেলেছে, নিজেও টের পায়নি। সামলালো না, ঝরতে দিল পানি। কল্পনা করলো জয়ের সামনে বসে বিরক্ত হয়ে চেয়ে আছে, কখন জানি একটু ধমক মারবে, তারপর বলবে, কিছু খাবি? আচ্ছা পাঠাচ্ছি। আইসক্রিম পাঠাবো নাকি পেঁয়াজা? মুড়ি খাবি? আচ্ছা আমি আনি মুড়ি মাখা, খেয়ে বের হবো। তরুর চোখ বাদ মানে না, শব্দ করে কেঁদে ফেললো আবারও। পলাশের হুকুম অথবা পারিবারিক রেওয়াজ, বাড়ির বউয়েরা শাড়ি পরে থাকবে। রূপকথা একটা নীলচে সবুজ শাড়ি পরে রান্না করছিল, খুব ভালো রান্না জানে সে। পলাশ মদ গাঁজা বাইরে খেলেও খাবারটা রূপকথার হাতে খায় 3 বেলায়। সকাল তখন 9টার মতো। গত রাতের কোনো কারণে স্বাভাবিকভাবেই ঘুমিয়েছিল পলাশ। সিঁড়ি বেয়ে নামতে নামতে চেঁচালো, রূপ, ও রূপ। বেঁচে আছি, মরিনি। এত জোরে জোরে চেঁচানোর কি আছে? আশ্চর্য। রূপকথা শাড়ির আঁচলটা ঠিক ঘুরিয়ে এনে কোমরে গুজে রেখেছে। পলাশ এগিয়ে গিয়ে অনাবৃত ফর্সা কোমরটা চেপে ধরল। রূপকথা অবাক হয়, এরকম ভালোবাসা সে স্বামীর কাছে পাবার ভাগ্য নিয়ে জন্মায়নি। স্বাভাবিক ভালোবাসা সে পলাশের কাছে পেল আর কই, পেয়েছে শুধু শরীরের দাগগুলো। তোমার সাথে প্রেম মানায় না পলাশ ভাইয়া, তুমি জানোয়ার রূপে সুন্দর আমার কাছে।
হো হো করে হাসলো পলাশ। তুই বউ হবার পরেও তোর মুখে পলাশ ভাইয়া ডাকটা শুনতে এত ভাল লাগে, মনে হয় সেই ছোট্ট রূপ আমার পিছু পিছু ঘুরছে একটা পাখির খাঁচা কিনে এনে দেবার জন্য। রূপকথা কথা বলে না, সে কি জানতো তার সুদর্শন পলাশ ভাইয়ের সুস্থ স্বাভাবিক মানুষ নয়, সে একজন সাইকো, সাথে কুখ্যাত সন্ত্রাসী ও কালো ব্যবসায়ী। বাবাই যে শিখিয়েছে পলাশকে এসব সেটাও তো জানতো না রূপকথা। কি রান্না করছিস? চিংড়ি মাছ। নাস্তা না বানিয়ে সকাল সকাল চিংড়ি? পলাশ রূপকথাকে সরিয়ে দিয়ে নিজে দাঁড়ায় চুলোর সামনে। এইসব সময় রূপকথা আচমকায় আশা করে বসে পলাশ যদি আসলেই সুস্থ হতো, ভালো হতো, সে একটা সুন্দর সংসার পেত, তার স্বামী সুন্দর, বেশ সুন্দর। রূপকথা চেয়ে থাকে, আর তার পলাশের চেহারায় সূক্ষ্ম মিল আছে, আর তারা দুজনেই সুন্দর। পলাশকে দেখে অল্প সন্দেহ করার অবকাশও নেই যে সে যে এমন হিংস্র টেরোরিস্ট। জিজ্ঞাসা করে, আজ হাবভাব এমন লাগছে কেন? কি হয়েছে তোমার? আজ মোট ভালো, ভাবছি তোকে নিয়ে কয়দিন কাকার কাছ থেকে ঘুরে আসব। বহুদিন ঢাকা যাওয়া হয় না, ওদিকের সব কি হাল আল্লাহই জানে। সেসব ছেড়ে ছুড়ে দিলে হয় না। কঠিন করে বলল রূপকথা। তোরা মেয়ে লোকেরা এই কথা ছাড়া আর কথা জানিস না। কি ছেড়ে দেব? আমি একজন ব্যবসায়ী, ব্যবসা ছেড়ে দেব? খাবি কি? আমি আর কাকা ব্যবসায়ী, খারাপ কি? ওগুলো ব্যবসা। তুমি আর বাবা মিলে সন্ত্রাস দল পরিচালনা করো, তা জানি না আমি? জানলে কি? তুই জানবি না তো কে জানবে? কাকা সেই দিন বলল একটা বাচ্চা কাচ্চা নিতে, এত বছরে একটা উত্তরাধিকারী আসলো না। এসব তো তোরই আর তোর সন্তানদের। রূপকথার কথা বলার রুচি থাকলো না। আগে এসব কিছু মনে হতো না, সেও ভাবতো এসব তো ব্যবসায়। আসলেই তো তার বাবা একজন বড় ব্যবসায়ী, আর পলাশ ভাইয়া দেখাশোনা করে সব। পরে বুঝলেও কিছু মনে হতো না, এটাই স্বাভাবিক। পরিবারের লোক যারা এসব ভোগ করে তাদের কাছে কোনো কালেই এসব ভুল লাগে না। কিন্তু যখন পলাশের অত্যাচারে শিকার হতে শুরু করলো সে, তারপর থেকেই কালোবাজারির ব্যবসা, নোংরামি, চাঁদাবাজি, খুন, স্মাগলিং, এসবে ঘেন্না ছিটকে পড়তে শুরু করলো। পলাশের ফোন বাজছে, বকতে বকতে ফোন আনতে গেল। এত সকালে কল আসা তার অপছন্দ। ঢাকা থেকে কল এসেছে। রূপকথা শুধু এইটুকুই শুনতে পেল, পলাশ চেঁচিয়ে বলছে, কাকার লাশ কোথায়? কাকার অ্যাপার্টমেন্টে? রূপকথা থমকে যায়। বাবার লাশ রাজধানীতে, তার নিজের অ্যাপার্টমেন্টে? রাজন আজগর তার টাকার পাহাড়ের একাংশ দিয়ে বিশাল একটা ভবন তৈরি করেছে ঢাকা শহরে। ভবনটি ২১ তলা, প্রতিটি ফ্লোরে ভিন্ন কাজে ব্যবহৃত হয়। আবাসিক একটা ফ্লোর ছিল ১৮ তলায়, সেখানেই তাকে মারা হয়েছে খুব নৃশংসভাবে। পুরো ৭ ঘন্টা পর তার লাশের হদিস পাওয়া গেছে। সেটা পেয়েছে একজন সার্ভেন্ট। সে সকালে ড্রিঙ্ক দিতে এসেছিল। পলাশ সোফাতে গেড়ে বসে থাকে। কাকার জন্য তার কষ্ট হচ্ছে। সে যখন ছোট তখন তার বাপ ক্রসফায়ারে মারা গেল। মাটা পাগল ছিল, পলাশকে অমানসিক অত্যাচার করত, যখন তখন পশুর মতো মারা, খেতে না দেওয়া, ভাঙচুর করত মহিলা। পড়ালেখা থেকে শুরু করে সবটা ঠাঁই সে কাকার কাছেই পেয়েছে। পলাশ জীবনের প্রথম খুনটা তার মাকে করেছিল। একদিন সকালে পলাশ ঘুমিয়ে আছে, তার মা তাকে ঘুম থেকে ডেকে জাগানোর বদলে অন্যভাবে জাগিয়ে তুলল। চামচের দণ্ড গরম করে এনে পলাশের শরীরে ঠেকিয়ে দিল। উপরে চামড়া পড়ে শরীরের মাংস ঝলসে গেল। পলাশ খুব কেঁদেছিল, যদিও সে জানতো তার মা কান্নার আওয়াজ পছন্দ করে না। এরপর তার মা এলো বাথরুম পরিষ্কার করার দাহ্য রাসায়নিক নিয়ে। সেদিন পলাশ তার পাগল মাকে মেরে ফেলেছিল। তখন সে স্কুল ছাত্র, তার চোখে নারী মানে অমানুষ, ঠিক তার মায়ের মতন। পরে জেনেছে তার মাকে পাগল বানিয়েছিল তার বাপ চাচা মিলে। কড়া ড্রাগ দিয়ে ২ ভাই ওর মাকে নিয়ে ফুর্তি করেছে বছরের পর বছর। তবু কাকাকে সে কিছু বলেনি। মায়ের অত্যাচারগুলো ছাড়া আর কোনো কিছুই তার স্মৃতিতে ছিল না। তার মনে হয়েছে তার মায়ের সাথে ওরকম আচরণ করা ভুল না। ততদিনে যে সেও স্যাডিস্ট হয়ে গেছে তা বোঝেনি। পাগল বোঝে না, সে পাগল। রূপকথার কান্না পাচ্ছিল। হাজার হোক বাবা, বিয়ের আগ অবধি বাবা তাকে, সেও বাবাকে ভালোবাসতো। পলাশের সাথে বিয়ে না হলে হয়তো আজও তেমনই থাকতো। পলাশ যখন ঢাকার উদ্দেশ্যে বের হচ্ছিল তখনই খবর এলো হোটেল এবং সবগুলো ডেরায় আইন রক্ষাকারী বাহিনী গোটা ফোর্স নিয়ে ঢুকেছে। পলাশ বুঝলো না একসাথে এত কিছু হচ্ছে কি করে, কে করছে। কিছুক্ষণের মাঝে যে ফোর্স বাড়িতে ঢুকে পড়বে তা নিয়ে মোটেও সন্দেহ নেই পলাশের। রূপকথার হাতটা ধরে দ্রুত রুমে নিয়ে যায়, তারা দেয়। দ্রুত বের হ, বের হতে হবে এক্ষুনি। আমি তোমার সাথে কোথাও যাব না। অপরাধ করছো তুমি, তোমাকে ধরা হবে। আমি বাবার কাছে যাব, তুমি পালিয়ে বাঁচো। পলাশের চোখের মনি লাল হয়ে উঠল, অথচ ভয় পেল না রূপকথা। বারবার কল আসছে, ম্যানেজারের দল ছুট হয়েছে ওদিকে, সেটা নিশ্চিত। দেশের বাইরে লিগালি যাওয়া সম্ভব নয় এই অবস্থায়। কোথাও আন্ডারগ্রাউন্ড থেকে কদিন পর বর্ডার পার হতে হবে।
ওপারে বার্মা পৌঁছাতে পারলেই হলো। সেখানে তার ব্যাকআপের অভাব নেই। পলাশের হোটেলে একটা ফ্লোর শুধু মদ আর অনৈতিক নেশাদ্রব্যে ভরা, সেটা পুলিশ জব্দ করলো। ম্যানেজারকে বাড়িতে গিয়ে ধরা হয়েছে। হোটেলে সকাল সকাল মেয়েকে নিয়ে কত কাস্টমার ঘুমাচ্ছিল, তারা সবাই পুলিশের জিম্মায়। কতগুলো থানায় পলাশের পেড এজেন্ট আছে, তার হিসেব পলাশ নিজেও রাখে না, সেসব অন্য কেউ সামলাতো। অথচ সেই সকল কিনে রাখা লোকদের পার করে এত বড় ফোর্স উদয় করতে পারে কারা, তা বুঝতে পলাশের খুব বেশি সময় লাগলো না। তার লোককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেটা পলাশ শেষ রাতের দিকে জানতে পেরেছিল। কিন্তু কাকাকে কে মেরেছে, সেই নাকি অন্য কেউ? অন্তু এসব খবর পেল ওয়ার্কশপের ছেলেদের কাছে। রতন দোতলায় উঠে অন্তুকে ডেকে বলল, ভাবি, আজ কোথাও বের হয়েন নাই? অনুরোধ লাগে। কেন, বিশেষ কিছু হয়েছে? গাইগুই করছিল রতন। অন্তু বলল, নিঃসংকোচে বলুন রতন ভাই। ভাই মানা করছে, আপনারে পাহারা দিতে কইছে। আমাকে? হ, বিশেষ কইরা আপনারে, গোটা বাড়িটাও। কেন, তা কিছু বলেনি। রতন জয় আমিরের বইয়ের সম্মুখে একটু থতমত খেয়ে যায়। মেয়ে মানুষ, অথচ কথাবার্তার ভাঁজ কেমন জানি করা। ভাবি, আপনি বাইর হইয়েন না প্লিজ। অন্তু অবাক হলো। এমনভাবে বলছেন কেন? আমি কি খুব অবাধ্য? এমনটাই জানেন আপনারা? রতন কথা বলে না, কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকলো। অন্তু ভ্রু নাচায়। রতন মেকি হাসে। না মানে, আমার জানি ভাইয়ের কথা আপনি শোনেন না, ভাইরে মানেন না আপনি। সরি ভাবি, মানে। অন্তু কপাল চেপে ধরে মুচকি হেসে বলল, আপনারা ভয় পান আমাকে? হ, না মানে না, ভয় না। আমি কি খুব অসভ্য? ছি, কি কন? তা কইছি নাকি? আল্লাহ মাফ করুক, অমন কথা কমু নাকি? ও ছি, আপনি খুব ভালো। কি করে বুঝলেন? এই লাইনে আছি বইলা কি অমানুষ হইয়া গেছি? মানুষ চেনার ক্ষমতা আছে আমাগো। আমি খালি কইছি ভাই আপনারে খুব মানি করে, মানে আগে কোনোদিন কারোর সামনে থামতে দেহি নাই জয় ভাইরে। আপনি আচ্ছা আচ্ছা, সেসব যাক, আপনার ভাইয়ের নম্বরটা দেবেন তো? অন্তুর ফোন জয় নিয়ে নিয়েছে। তুলির ফোন এনে নাম্বার তুলল। রতনকে বলল, আজ যেহেতু আমরা সব বন্দি, চলুন পিকনিক করি। আমি রান্না করব, দুপুরে সবাই খেতে চলে আসবেন, কেমন? অবাক এবং খুশিতে একাকার হয়ে চিৎকার করতে করতে নেমে যায় রতন। অন্তু ভ্রু কুচকে চেয়ে থাকে। কয়েক বছর আগের কথা। অন্তু কতই না ডান পিঠে আর চঞ্চল ছিল। আজকাল মানুষ নাকি তাকে ভারী মনে করে, ভয় পায়। জয় নেই, আজ সে রোজা রাখেনি। প্রথম 2-3 বার কল রিসিভই হলো না। পরে রিসিভ করতে জয় ঝাড়ি মারল একটা। বলটা আমার এখন কল করছিস কেন? দাওয়াত খাইতে আসে আমি। কি দরকার তোর? ফোন রাখ। অন্তু শান্ত স্বরে বলে, আমি কথা বলছি। জয় বোধহয় অবাক হলো। গডলি, আপনি কল করছেন আমায়? অন্তু সেসব আন্তরিক প্যাচালে সায়না দিয়ে বলল, কোথায় আপনি? আপনার টেনশন হচ্ছে? কথা বাড়াবেন না, জবাব দিন। রাজধানীতে আমি ফিরবো আইস, চিন্তা করো না, ঠিক আছে আমি। আমি চিন্তা করি না আপনার। জয় হাসলো। অন্তু বলল, রাজন আজগর মারা গেছে শুনলাম। অলস কণ্ঠে বলল জয়। ও আমিও শুনলাম। রতন এসে দাঁড়ালো। অন্তু কিছু লাগবে কিনা তা জানতে এসেছে সে। আমি বের কেন হব না? আজ বিশেষ কিসের রেস্ট্রিকশন রেখেছেন? পলাশের পাশে রেড মারছে বিয়ে বাড়ির লোকজন। তাতে আমাদের কি? আমাদের? আমি তুমি মিলে আমাদের নাকি? আপনার রসিকতা বিরক্ত লাগছে। লাগে না কখন? সেদিন পলাশ একটা দাবি করেছে। কি দাবি? তোমাকে পলাশে লাগবে। এতকাল তো পাটোয়ারি বাড়ির ভিত ভেঙে তোমার গায়ে টোকা লাগাতে পারে নাই। তার আবার পার্টনারশিপের একটা ধর্ম আছে না? কিন্তু পুরোনো মেলা হিসাব রয়ে গেছে, জানো মনে হয় সেসব। আমরা পলাশটা ভুলি না, কিছুদিন চুপ করে থাকি, তারপর খপ করে ধরি। ওরও কিছুদিন হয়ে গিয়েছিল, তো সেদিন ফাইনালি বলল তোমাকে লাগবেই। এতদিন ভার্সিটি গেলে ধরে ধরে ফেলতো, যাও নেই, পারে নাই। তারপর? এরপর কি? আমার ওপর কৃতজ্ঞতা আসছে না? অন্তু ইশারায় রতনকে চলে যেতে বলে। রতন বাধ্যর মতো আদেশ পালন করলো অন্তুর। জয় বলল, আমার মনে হলো তোমাকে পলাশের কাছে দিতে চাইলে তুমি রাজি হতে না কোনোভাবেই। হতে? হতাম না। এই তো আর কি, এই জন্য একটু লাড়াছাড়ি দিয়েছি। এটা বুঝতে পলাশের বেশি দিয়ে লাগবে না যে আমি দিয়েছি বিয়ে বেতে লাড়াছাড়া। ব্যবসা হারে পাগল পলাশ আরো পাগল হবে এবার। ফেরারি হয়ে ঘুরবে, বিপদ চারদিকে। বাড়ির আশেপাশে 3-4 রকমের শত্রু রয়েছে। বের হবে না বাড়ি থেকে, খবরদার। আমি আসছি, বসে কথা বলবো না, ব্যস্ত আছি।
এত কথা বলার পরিস্থিতি নেই। অন্তু কল রেখে থম মেরে দাঁড়িয়ে থাকে। পলাশ তাকে বলেছিল তাকে পলাশ ছাড়বে না, অথচ এই বাড়িতে আসার পর বাইরের সবকিছু ভুলেই বসেছে। বাড়ির ভেতরে একের পর এক যা ঘটে চলেছে। মুস্তাকিন মহান কোথায়? আচ্ছা, সে কি স্বার্থপরের মতো ভাবছে? এই জয় আমি শুধু তার নিরাপত্তা নিশ্চিত করতে দু একটা পদক্ষেপ নিয়েছে বলে সে কি আসলে কৃতজ্ঞতা বোধ করছে লোকটার প্রতি? আর সব অপরাধ অন্তু গা ঝাড়া মারে। সে স্বার্থপর, তবে এমন স্বার্থপর নয়। এখনো বাচ্চাগুলো প্রায় 2 দিন না খাওয়া। অন্তু অস্থিরতা ও ক্লান্তিতে সোফাতে বসে পড়ল। কি হচ্ছে চারিদিকে? সংকট কি কাটবে না? ঝড় ঘনিয়ে আসছে। আম্মুকে কল দিয়ে অনেকক্ষণ কথা বলল, খোঁজ খবর নিল। তারা ভালো আছে ওখানে। অন্তু জানতো এই শহর ছাড়লেই ভালো থাকবে ওরা। ঝন্টু সাহেবের স্টোর রুমটা কতটা নিরাপদ তা জানা নেই পলাশের, তবু মানুষগুলো নিরাপদ। মাঝা সিগারেট ফুঁকছে একটা বস্তার উপর বসে। সরু আলো অন্ধকার দূর করেনি ঘরের। পলাশ একটা কাঠের খণ্ডে তবলা বাজাচ্ছিল আঙ্গুল দিয়ে, যেন সে খুব আরামে নিশ্চিন্তে আছে। ঝন্টু সাহেব জিজ্ঞাসা করলেন, ও পলাশ, তোমার কথা মতন এককাল চুপ করে আছি। এইবার যখন নিজের পেছনে ঘা লাগছে তখন ওই 2 শালার চ্যাংড়ার পিছে লাগবার চাও? আগেই কইছিলাম ব্যবসা গুটাও, 2টারে খতম করে দাও। আমি আমার বাড়ির মেয়ে এক শুয়োরের কাছে বিয়ে দিছি, রাক্ষস নাটকির পো। পলাশ চোখ দুটো বুজে রেখেই বলল, মামা, কথা কম বলুন, মেজাজ গরম করবেন না। মাঝা সিগারেট ফেলে আরেকটা ধরালো। একের পর এক টেনে যাচ্ছে। রাগ নিয়ন্ত্রণ সহজ কাজ নয়। আপন মনেই বলল, শালার হাসপাতালের সেই দিনগুলা ভুলছি আমি। নিহাত বোন জামাই না হইলে কবে বাঞ্চোরটারে পুঁতে ফেলতাম। রিমিরে ওই বেজরমার কাছে বিয়া দিয়া ভুল হয়েছিল সেই কালে। আমার এক একটা আঘাত আর ব্যথার শোধ না তুলে পলাশ ভাই তোমার হাতে দেব না 2টারে। তুমি দিনের পর দিন থামায় রাখছো, নয়তো কবে 2টারে জবাই করে ফেলতাম। খালি তুমি নয়তো কি করতি? পলাশ চোখ খুলে তাকায়। জলজলে মনির দুপাশে শিরায় শিরায় রক্ত জমেছে। মাঝার রাগে কাঁপতে কাঁপতে তাকায়। আব্বা বসে আছে, কিছু বলতেও পারতেছি না। শোনো পলাশ ভাই, একবার ওই বাড়িতে ঢুকলে সবগুলো মাগি মিনসের পিছনে মেরে তবেই ফিরবো। পলাশ হাসলো। সাধারণের চেয়ে বেশি ভয়ানক দেখালো তার ফ্যাস ফ্যাসে হাসি। আধো অন্ধকারেও চোখ দুটো জ্বলছে সাপের মতো। বলল, জয়ের বউ মেইন ফ্যাক্টরি মাজু, ওই চেংড়ি যেদিন থেকে কাহিনীতে এন্টার করেছে শালার বাজিই পাল্টে গেছে। জয় আর জয় নাই। আমার সাথে কি কি না করেছে, তবু কিচ্ছু কই নাই কেন বলতো? হেসে উঠল জোর করে পলাশ। মাঝার অন্যদিকে মুখ ফিরিয়ে রইল। তার কালো চেহারা আরো কালো হয়ে উঠেছে। সে সহ্যই করতে পারে না জয় হামজার কথা। আজ ওই 2 শুয়োরের বাচ্চা রাস্তায় না এলে তারা থাকতো জেলার রাজনীতিতে জমজমাট। অথচ 10টা বছর ধরে তারা মন্দায় পড়ে আছে। বাপ চাচার নাম লুটপাট হয়ে গেছে। এক এক করে কাকা বাপ সব গুটিয়ে নিয়েছে নিজেদের রাজনীতি থেকে। পলাশ বলল, রাজনীতিবিদ গুলোরে আমার ঠিক ততটা দরকার যতটা মনে কর ঠিক মতো হাঁটতে গেলে শক্ত মাটি দরকার হয় পায়ের তলায়। ওরা ছাড়া তো গতি নাই। দেশের টেরোরিজমে ওরাই শক্তি, ওরাই মুক্তি। জেল থেকে বাঁচাবে, ব্যবসায় নিরাপত্তা দেবে, পুলিশ প্রশাসনকে কুত্তার মতন চালাবে, বর্ডার পার করবে। ওরা ছাড়া গতি আছে? হাতে রেখেছিলাম, কিন্তু আমার ইগোর চেয়ে বড় কিছু নাই। ওইটা চটকাইছে জয় প্রথম ওর বউয়ের জন্য। অথচ আমি আজ পর্যন্ত চুপচাপ, কিচ্ছু করি নাই সেই মেয়ের নিজের কাছেই অবিশ্বাস্য ঠেকে। সিগারেটটা কেড়ে নিল মাঝারের থেকে। দুটো লম্বা টান দিয়ে বলল, একটা মাগির কাছে হার মেনে গেল, সেই মাগিরে ছাড়বো না ওই 2টারে? দিন খারাপ চলছে, চলতে চলতে নতুন দিন আসবে না? ওরা যাবে কোথায়? ভাবে না এসব? মাঝারের খারাপ লাগলো না পলাশের কথা শুনে। পলাশের মতো সন্ত্রাসরা রাজনীতিবিদদের টিস্যুর মতো হাতে রাখে। এই স্বীকারোক্তিতেও খারাপ লাগলো না, কারণ তারা তো আর রাজনীতিতে নেই। সব ডাউন। নাম, খ্যাতি, ক্ষমতা সব গেছে। মানুষের নীতি এটা, যা নিজের কাছে নেই অথচ থাকলে লাভ ছিল। এরকম জিনিসের ক্ষতি সাধনে মানুষ সুখ পায়। ব্যাপারটা ওরকম। আমার নেই, তোর থাকবে কেন? অথবা হয় আমার হ, নয়তো ধ্বংস হ। মাঝারের মনে এখন তাই চলছে। যে ক্ষমতা তাদের নেই সেই ক্ষমতার নামে বদনাম শুনতে আরও সান্ত্বনা লাগছিল।
পলাশ চোখ বুজে দেয়ালে পিঠ হেলান দিয়ে বসে থাকে, পরিকল্পনা সাজায়। রূপকথাকে পুরনো বাড়িতে রেখে এসেছে। পোস্টমর্টম শেষে কাকার লাশ আসতে 2 দিন দেরি হবে। শুধু জয় হামজা না, তাদের নিজের লোক বিশ্বাসঘাতকতা করেছে, যাকে সে আইন সামাল দিতে মিথ্যা পরিচয়ে বসিয়ে রেখেছিল। রক্ত ফুটছে ভেতরে। বাই এনি চান্স সে ধরা পড়লে তার ফাঁসি অথবা যাবজ্জীবন কারাদণ্ড হবে। সে একটা প্রতিজ্ঞা করলো, কারাবরণ অথবা ফাঁসির আগে সে সবগুলোকে অন্তত তার পাগলামি দেখাতে চায় একবার, এরপর সব শান্তি মঞ্জুর। তবে তার আগে প্রতিশোধ। যারা তার এত সাধের ত্রাসের সাম্রাজ্যে ফাটল ধরিয়েছে তারা বেঁচে থাকতে দেশ ছেড়ে পালাবে না সে। হোটেল থেকে শুরু করে প্রতিটা ডেরায় সিল পড়েছে। সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেছে বোধহয় এতক্ষণে। হন্যে হয়ে পুলিশ খুঁজছে তাকে। তাকে সন্দেহ করা হচ্ছে কাকার খুনের জন্যে। জয়ের এই রাজনৈতিক ক্ষমতাকে সে পণ্ড না করে দেশের সীমান্তের ওপারে পা রাখবে না। ঘড়ির কাঁটায় টিকটিক শব্দ খুব কানে লাগে। নিঃশব্দ রাত 3টা বাজে। অন্তু জায়নামাজের উপর ঘাড়ের নিচে মাথা রেখে শুয়ে থাকলো অনেকক্ষণ। জয় উপর হয়ে বিছানায় পড়ে আছে, খুব ক্লান্ত সে। ঘরে ঢোকার পর থেকে ঘরের ভিতরে একটা উৎকট গন্ধ বদ্ধ হয়ে আছে। সে শুয়েছে, মিনিট 10 হবে রুমে এসেছে তার অল্প কিছুক্ষণ আগে। অন্তুর ধারণা কাউকে টর্চার করে ঘরে ফিরেছে সে। রাজধানী থেকে ফিরেছে রাত 11টার দিকে, অথচ বাড়ির ভেতরে ঢুকেনি একবারের জন্য। মাঝরাতে গোসল করার অভ্যাসটা পুরনো। ঝটপট গোসল করে এসে শুয়ে পড়ল। রাত বাড়ছে, সাথে অন্তুর ভাবনারাও। আজ ওরা কাউকে জিম্মি করে নিয়ে ফেলেছে, এটা অন্তুর ধারণা। একজন নয়, একাধিক ছিল তারা। অন্তু উঠে দাঁড়ালো, তার মন টিকছে না। বাচ্চাগুলো না খেয়ে আছে হয়তো এখনো। অন্তুর মুখে খাবার রুচে না, গলা দিয়ে নামে না, খিদেও লাগলো না। সে যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, জয় উপর হয়ে বালিশের উপর মুখ গুজে জড়ানো কণ্ঠে বলল, আরমিন, বাড়ি যাবি না? অন্তু কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকলো সে কথা শুনে, তারপর তা অগ্রাহ্য করে বেরিয়ে গেল ঘর ছেড়ে। এ সময় বাগানে যাওয়া সম্ভব নয়। লোহার গেটটা দিয়ে ঢোকানো হয়েছে লোকগুলোকে। লম্বা বারান্দার সিঁড়ির দরজায় তালা ঝুলছিল। অন্তত 2-3 বার টানলো, ব্যর্থ চেষ্টা তালা ভাঙার। আব্দুল আহাদ সাধারণত ভিতরে বসে কোরআন তেলাওয়াত করে। কি যে সুন্দর শুনতে লাগে। অন্তু এই দরজার বাইরে দাঁড়িয়ে শুনতে পায়। খিদেতে হয়তো চুপ করে আছে বাচ্চাগুলো। অন্তুর বুক পুড়ছিল। সে নিজেও কিছু খায়নি। রান্না করেছে, সকলকে খাইয়েছে, কিন্তু নিজের পেটে খিদের অনুভূতি টের পায় না আজকাল বিশেষ। দরজায় হেলান দিয়ে বসলো অন্তু। রুমে যেতে ইচ্ছা করছে না। ঘুম আসবে না কোনোভাবে। চোখ দুটো বুঝতেই আব্বুর মুখটা ভেসে উঠে চমকে তাকায়। অন্তুর মনে হলো আব্বুর গায়ের গন্ধ পেল খুব কাছে। কয়েক ফোঁটা নোনা জল টপ টপ করে গড়িয়ে পড়ে। ক্লান্ত হয়ে উঠেছে রুটা, আর চলছে না। প্রগাঢ় অন্ধকারে বসে থাকে অন্তু। ঝিঝি পোকার ডাক ছাড়া চারিপাশ নিস্তব্ধ। কোথাও আলো নেই, নেই জনমানব। বাচ্চাগুলো কুটুরিতে বন্দি। আজ বুঝি আরো কিছু এসেছে। অন্তু টের পায় আমজাদ সাহেব এসে বসলেন পাশে। অন্তু কথাটা হেলিয়ে দিয়ে কল্পনা করে সে আব্বুর কাঁধে মাথা রেখেছে। আমজাদ সাহেব বললেন, শক্ত হও অন্তু, বি স্ট্রং। তীর সম্মুখে, এ নৌকা ভিড়বে না। চলন্ত নৌকা থেকে ঝাঁপ দিবি, একটু গড়িয়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হবি। পরেক্ষণে গা ঝেড়ে উঠে তোকে তীরের গভীরে দৌড়াতে হবে। তুই তৈরি অন্তু? তখনই লৌহ কপাটের ওপারে ভেতর থেকে এক পুরুষ কণ্ঠস্বরে সুতীব্র সুর ভেসে আসে। কিছু শব্দগুচ্ছ প্রতিধ্বনিত হয়। সেদিন আর রবে না হাহাকার, অন্যায়, জুলুম, অবিচার। থাকবে না অনাচার, দুর্নীতি, কদাচার। সকলেই শান্তিতে থাকবে। সেই দিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। অন্তর গাটা শিউরে উঠে সে ছটফটিয়ে উঠে দাঁড়ায়। দরজায় হাত রাখে। তার ভেতর কাঁপুনি উঠেছে, উত্তেজনায় বুক টলছে। এ কিসের সুর? নীরব যুদ্ধের দামামা। কোনো পুরুষের সাধারণ স্বরের গাওয়া এক সঙ্গীতে এত বিদ্রোহ থাকতে পারে? এত সুকরুণ, তবু যেন রণঝঙ্কার বাজছে। কণ্ঠস্বরটা চেনার চেষ্টা করে অন্তু। সেই অস্ত্রের মতো ঝনঝন স্বরে ফের সুর টানে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেই দিন আর বেশি নয়, বেশি দূরে, কিছু পথ গেলে মিলবে। অন্তুর শরীরটা ঝাঁকি মেরে উঠে, মনে মনে বলে উঠে, ওরে টান, কে আপনি যুবক? এত বিরোধ অগ্নি। কখনো আবার বলে ওঠে, মাশাআল্লাহ। অন্তু চাতকের মতো পিপাসার্ত হয়ে চেয়ে থাকে অন্ধকারে। সেই দরজার পানে মাথাটা ঠেকায় সেখানে। তার চোখ দিয়ে অশ্রু ঝরছে। কিসের অশ্রু? সাহসের, অথবা পথহারা প্রতীকের পথ, আবার আশঙ্কা। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।